তথ্য দিতে গড়িমসি করছে উত্তরপ্রদেশ সরকার। জাল ওষুধ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ। সম্প্রতি পশ্চিমবঙ্গে একের পর এক জাল ওষুধ উদ্ধার হচ্ছে। তদন্তে উঠে আসে সেই জাল ওষুধের বেশিরভাগই নাকি উত্তরপ্রদেশে তৈরি হয়, আর এরপরে জাল ওষুধ কারখানার বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠায় রাজ্য সরকার। অভিযোগ, উত্তরপ্রদেশ সরকার নির্দিষ্ট কোনো তথ্যই দেয়নি, ফের তাদেরকে চিঠি দিচ্ছে রাজ্য। কখনো হাওড়ার আমতা থেকে বিপুল পরিমাণে জাল ওষুধ উদ্ধার, গ্রেপ্তার সংস্থার মালিক। কখনো মেহতা বিল্ডিং, বাগরি মার্কেটে অভিযান, সেখান থেকে নমুনা নিয়ে পরীক্ষা। কখনো আবার উল্টোডাঙ্গা সোদপুরে ড্রাগ কন্ট্রোলের হানা। তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পান রাজ্যের ড্রাগ কন্ট্রোলের অফিসাররা। জানতে পারেন এই সব জাল ওষুধের বেশিরভাগই উত্তরপ্রদেশে তৈরি। এরপরেই জাল ওষুধ নিয়ে বিস্তারিত তথ্য চেয়ে উত্তরপ্রদেশ সরকারকে চিঠি দেয় রাজ্য। জানতে চায় জাল ওষুধের তদন্তে কোনো সংস্থার লাইসেন্স বাতিল করা হয়েছে কিনা, কোনো ওষুধের নমুনা পরীক্ষা করা হয়েছে কিনা। এরপরেই সেই চিঠির জবাব দেয় উত্তরপ্রদেশ সরকার। অভিযোগ, চিঠিতে তারা নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি। জাল ওষুধের তদন্ত রিপোর্ট দিতে কেন গড়িমসি করছে উত্তরপ্রদেশ সরকার? বিষয়টি কি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না? ফের তথ্য চেয়ে তাদের চিঠি দিয়েছে রাজ্য। এসবের মধ্যে তদন্তকারীরা উত্তর 24 পরগনার খড়দার একটি গোডাউনের হদিশ পান। জানতে পারেন বিভিন্ন রাজ্য থেকে জাল ওষুধ গোডাউনে মজুত করা হয়েছে। কিডনির অসুখের জন্য ইউরিম্যাক্স ডি ওষুধ, সেই ওষুধ জাল করে বিক্রি করা হচ্ছে। এরপরেই খড়দার গোডাউনে হানা দেন ড্রাগ কন্ট্রোলের অফিসাররা। নির্দিষ্ট ব্যাচ নম্বরের ওষুধ বাজেয়াপ্ত করেন, যার দাম প্রায় 5 লক্ষ টাকা। সংস্থাটির গোডাউন সিল করে দেওয়া হয়েছে। তদন্তের জন্য উত্তরপ্রদেশ সরকারকে চিঠি লিখে বিস্তারিত তথ্য দিলেও সেই তথ্যে একাধিক অসঙ্গতি রয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। আর সেই কারণে ফের উত্তরপ্রদেশ সরকারকে চিঠি দিচ্ছে রাজ্য। উদ্দেশ্য একটাই, যাতে জাল ওষুধের তদন্ত আরো বৃহত্তরভাবে করতে পারে রাজ্য সরকার। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই অ্যাকশনে কলকাতা পুরসভা। রুফটপ রেস্তোরাঁয় বেআইনি অংশ খুলে দিলেন পুরকর্মীরা। আগেই ম্যাগমা হাউসে মজুদ সবকটি গ্যাস সিলিন্ডার সরায় পুলিশ। মজুত করে রেখে দিচ্ছে প্লাস্টিকের পর প্লাস্টিক। নট অনলি বড়বাজার জোগাড়সাঁকো, ইউ গো টু ম্যাগমা ফার্স্ট পার্ক স্ট্রিটে, দেখে এসো একটাও রাস্তা নেই বেরোবার, অনলি ওয়ান ওয়ে। কোথাও কোথাও আমি কিন্তু ভীষণ টাফ এই ব্যাপারে, আমি কিন্তু রাফ এন্ড টাফ। ওই রেস্টুরেন্টের ছাদ বন্ধ করা হবে না। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কড়া বার্তা। শনিবারই ময়দানে কলকাতা পুরসভা। ম্যাগমা হাউসের রুফটপ রেস্তোরাঁর বেআইনি অংশ খুলে দিলেন পুরকর্মীরা। গত মঙ্গলবার বড়বাজারের মেছুয়াপট্টির হোটেলে আগুন, 15 জনের মৃত্যু। বৃহস্পতিবার ঘটনাস্থলে পরিদর্শন করে পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউস সারপ্রাইজ ভিজিটে যান মুখ্যমন্ত্রী। সেখান থেকে ছাদ বন্ধ করা যাবে না বলে কড়া নির্দেশ দেন তিনি। এরপরে অ্যাকশনে পুরসভা। ছাদে কেউ বিক্রিও করতে পারবে না। ছাদ কমন এরিয়া হিসেবেই গণ্য হবে। ওই রুফটপ গুলো খোলা থাকবে, সেগুলো খুলে ফেলতে হবে। এখন সব বন্ধ হয়ে যাবে, রুফটপ আর কোনো রেস্টুরেন্ট থাকবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বৃহস্পতিবার ম্যাগমা হাউসে নোটিশ টাঙায় পুরসভা। সেখানে বলা হয়, অনুমোদন ছাড়া তৈরি করা সমস্ত নির্মাণ ভাঙতে হবে। এরপর শনিবার অ্যাকশনে কলকাতা পুরসভা। ম্যাগমা হাউসের রুফটপ রেস্তোরাঁয় যান পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্টের আধিকারিক ও কর্মীরা। ম্যাগমা হাউসের রুফটপ রেস্তোরাঁর বেআইনি অংশ খোলার কাজ শুরু করেন পুরকর্মীরা। ম্যাগমা হাউসের রুফটপ রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়। ম্যাগমা হাউস পার্ক স্ট্রিটের বহুতল, এখানে একাধিক তলে একাধিক রেস্তোরাঁ, রুফটপেও একটি রেস্তোরাঁ। এই রেস্তোরাঁগুলির জন্য বহুতলের নিচে মজুত করা ছিল থরে থরে রান্নার গ্যাস সিলিন্ডার। এই সিলিন্ডারগুলো দেখেই বৃহস্পতিবার ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। এরপরে সিলিন্ডারগুলো সরিয়ে নেয় লালবাজার। অ্যাকশনে পুরসভা। আমরা রেড পিটিশন ফাইল করে দিয়েছি, আর আমরা ওইটাকে মানডে মুভ করছি। ল উইল টেক ইটস ওন কোর্স। ওটা নিয়ে কিচ্ছু বলতে পারবো না। যা বলবো আমরা কোর্টের সামনে বলবো, কোর্টের সামনে গিয়ে বিচার চাই।
কলকাতায় কতগুলি রুফটপ রেস্তোরাঁ রয়েছে কলকাতা পুলিশকে তালিকা তৈরির নির্দেশ দেয় পুরসভা। শনিবার লালবাজার সেই তালিকা দেয় কলকাতা পুরসভাকে। পুলিশের তালিকায় কলকাতা ৮৩টি রুফটপ রেস্তোরাঁ। নিউজ 18 বাংলা। রুফটপে পুরো হানা, সাদার্ন এভিনিউয়ের ক্যাফেতে হানা, আর ক্যাফেতে পুলিশ পুরসভা দমকলের অভিযান। ক্যাফের অগ্নি নির্বাপন ব্যবস্থার মেয়াদ উত্তীর্ণ। রুফটপে পুরো হানা, সাদার্ন এভিনিউয়ের ক্যাফেতে হানা, ক্যাফেতে পুলিশ পুরসভা এবং দমকলের অভিযান। ক্যাফের অগ্নি নির্বাপন ব্যবস্থা মেয়াদ উত্তীর্ণ। ভাঙতে এসছিল এরকম করে, কিন্তু কোনো কর্পোরেশন কিছু বলেননি। কিন্তু হ্যাঁ, কয়েকজন লোক হেলমেট পরে এসছিল বলে আমাদের মনে হচ্ছে ওরা হয়তো সেরকম কিছু করার উদ্দেশ্যে এসছিলেন, বাট আমি কিন্তু অফিসিয়ালি বলতে পারবো না যে ওনারা ভাঙতে এসছিলেন না নোটিশ দিতে এসছিলেন। কারণ আপনার বাড়িতে যদি আমি এক গাদা লোককে নিয়ে আচমকা যাই উইদাউট এনি প্রায়ার নোটিস, আর যেরকম ভাবে আসা হয়েছে উইথ পুলিশ, উইথ প্রেস অ্যান্ড লট অফ পিপল ওয়ারিং হেলমেটস, তো তাহলে আপনি তার সঙ্গে কিরকম ভাবে মানে বাক্যালাপ করবেন, তাহলে আপনিই বলুন। আমরা খালি এদেরই বলেছি যদি নোটিশ দেওয়া থাকে নোটিশ দিন, আমরা গ্ল্যাডলি নোটিশ অ্যাকসেপ্ট করবো। গভর্নমেন্টের একটা ডিসিশন হয়েছে, এবার তার উত্তরে আমরা জানি আমরা লিগালি কাজ করেছি, এবার যা হবে সেটা আগামী দিনে জানা যাবে। রুফটপ আপাতত কোনো অকুপাই নাই, যা আছে আপনার ভেতরটাতেই করছে ওরা। রুফটপটা আপনার ওপেন করে দিয়েছে, আর পেপার দেখলাম, এবার যার আমাদের রিপোর্ট আমাদের অথরিটিকে আমরা দিয়ে দেবো। না, ওটা আমরা যা দেখলাম সব আমার অথরিটিকে রিপোর্ট দিয়ে দেবো। ঝাড়গ্রামে সরকারি জমি দখল। ঝাড়গ্রামের 12 নম্বর ওয়ার্ডে জমি দখলের অভিযোগ। কংসাবতী সেচ নালা বুঝিয়ে জমি দখল। সেচ দপ্তরের জমি দখল করে সেখানে নির্মাণ। এই যে জায়গাগুলো, এগুলো তো সব কংসাবতীর জায়গা। তো কংসাবতী থেকে কিছু বলেনি যখন আপনারা বসবাস করছেন? না, কংসাবতী কিছু অর্ডারই দেয়নি, কিছু নেই। যে যার যা খুশি করছি, ভেঙে তো দিবে বলছে। তো পরিষ্কার করতে আসে বলছে, পরিষ্কার হলেই তো ভালো, কিন্তু তারপরে কোনো কিছু করছে না। নতুন কিছু নয়, এই খাস জায়গা বিক্রি করাটা শুরু হয়েছিল আজ থেকে 10 বছর ধরে, এবং এটা আজকে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। এখানে যারা এসে বসবাস করছে তারা স্থানীয় ঝাড়গ্রাম জেলার কোনো লোক নয়, এবং একটা ইচ্ছাকৃতভাবে একটা জনবিন্যাসে বিপর্যয় ঘটিয়ে দেওয়া হচ্ছে বহিরাগত এনে, এবং এই জায়গাগুলো বেচাকেনার সাথে ডাইরেক্ট কংসাবতী প্রজেক্টের সাথে যুক্ত আধিকারিকরা জড়িত আছেন, এবং তাদের মদতে এটা বেচাকেনা চলছে কিছু স্থানীয় এজেন্টকে দিয়ে। অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ করে দিয়ে জায়গাটা জনগণের কাজে লাগানো হোক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু। এই যে সরকারি জমি দখল, সরকারি কর্মীদের একাংশের বিরুদ্ধেই তো মদতের অভিযোগ উঠছে। একদমই দেখো, সরকারি আধিকারিকদের এক অংশের বিরুদ্ধেই এই অভিযোগ উঠছে, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় মানুষ। তারা বলছেন যে সরকারি যে কংসাবতীর যে সেচ দপ্তর রয়েছে, সেই সেচ দপ্তরের ঠিক পাঁচিলের পেছনেই সেচ দপ্তরের যে সেচ নালা রয়েছে, সেই সেচ নালা কিভাবে বুঝিয়ে সেখানে একের পর এক বাড়ি তৈরি হচ্ছে, যেখানে তাদের কাছে কোনো খবরই ছিল না। ইতিমধ্যে তারা বোর্ড দিয়েছেন, কিন্তু বোর্ড দিয়েছেন তো সবে, তার আগে কি সেচ দপ্তর ঘুমোচ্ছিল? এই জায়গায় প্রশ্ন, কারণ সেচ দপ্তরের যে ক্যানেল, সেই ক্যানেলকে বুঝিয়ে দিয়ে একের পর এক বাড়ি নির্মাণ হচ্ছে, এবং সেই ক্যানেলের দুধারে যেভাবে বসতি তৈরি হয়েছে। এই বাড়িগুলো কতদিনের? এক একটা বাড়ি, যেটা মানুষ অভিযোগ করছেন, কেউ 2 বছর বসেছেন, কেউ 3 বছর বসেছেন, আবার কেউ বলছেন যে সবে এসে বসেছেন। বিভিন্ন জায়গা থেকে, মূলত এই জেলা নয়, অন্য জেলা থেকে মানুষ এসে এখানে বসবাস করছে। স্থানীয় প্রশ্ন উঠছে যে অন্য জেলা থেকে এখানে এসে বসতি বাড়ি তৈরি করছে, সেক্ষেত্রে সেচ দপ্তরের কাছে কেন সেই অভিযোগ ছিল না, এবং সেচ দপ্তর কেন দেখেনি? যেখানে রাজ্য সরকার বারবার বলছে যে সরকারি জমি দখল করা যাবে না, আর সরকারি জমি দখল করে কোনো বাড়ি নির্মাণ হলে তার উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, সেই জায়গায় রাজ্য সরকারের সেই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখাচ্ছেন এখানকার প্রশাসনের আধিকারিকরা। একেবারে। আর জমি ছাড়তে পুনর্বাসনের দাবি দখলদারদের। হ্যাঁ, হয়ে গেল 20 বছর। কংসাবতীর জায়গায় তো মনে হয় আছি আমরা। ঘর দুয়ার করি, তখন কেউ কিছু বলেনি, তখন তো ঘর দুয়ার করে ফেলেছি। এখন যদি উঠতে বলে জায়গা দেয়, যেদিকে জায়গা দিবে সেদিকে চলে যাবো, আর না হলে কোথায় যাবো? আমরা এতগুলো মানুষ দখল করা যায়নি না। ফাঁকা জায়গা পাইলে মানুষ তো বসেই যায়, যার একটা হওয়ার জায়গা থাকেনি সেই তো বুঝছে না। তো সেক্ষেত্রে প্রশাসনে কেউ আসেনি আপনাদের কথা বলতে? কেউ আসে, কিন্তু কংসাবতী দেখছি সামনের দিকে বোর্ড দিয়েছে। বোর্ড যদি পড়তে জানতে তাহলে তো বিশাল ব্যাপার। জমি জবরদখলের অভিযোগ খারিজ পুরো প্রধানের। একটাই ক্যানেল আছে, তো তাতে ওরা তো পরিষ্কার পরিচ্ছন্ন করছে, কোনো তো অসুবিধা নেই। তা যদি সেরকম অসুবিধা থাকে ওদের সাথে বসে আমরা আলোচনা করে সমাধান কিভাবে করা যায় করবো।
বছরের পর বছর সরকারি জমি জবরদখল, সম্প্রতি জমিতে সরকারি বোর্ড সেচ দপ্তরের। গত সপ্তাহে বিএলআরওকে চিঠি দিয়ে নালিশ সেচ দপ্তরের অভিযোগে ব্যবস্থার আশ্বাস বিএলআরওর। বিএলআরওর পক্ষে হয়তো এই মেজারমেন্টটা করা সম্ভব না, তো আমরা যেটা ভেবেছি যে জয়েন্টলি আমরা একটা এরকম ফিল্ড ইন্সপেকশন করবো এবং সেটা মৌজা ম্যাপ ধরে আর কি ইরিগেশনের যে ম্যাপ থাকে সেই ম্যাপটার উপরে বেস করে এবং প্লাস আমাদের যে মৌজা ম্যাপ, আমরা ভেরি রিসেন্ট আমরা এরকম একটা ড্রাইভ দিচ্ছি আর কি, যাতে এরকম ইলিগেল এনক্রোচমেন্ট গুলোকে এগেইনস্টে কিছু স্টেপস নেওয়া যায়। ল্যান্ড রিলেটেড যদি ইস্যু থাকে সেগুলো নিশ্চয়ই আমরা করিও, এটা টাইম টু টাইম ডিমার্কেট করেই দিই, সেটা আমরা মিস করবো, বাট এটার মানে এন্টায়ার রেসপন্সিবিলিটি কংসাবতী ক্যানেলেরই থাকা উচিত। ব্রেকিং নিউজের দিকে নজর রাখতেই হচ্ছে, খড়িবাড়ি সীমান্তে এসএসবির জালে 6 অনুপ্রবেশকারী, পানি ট্যাঙ্কিতে গ্রেপ্তার মায়ানমারে 6 বাসিন্দা। আরো একবার আপনাদের জানাই, খড়িবাড়ি সীমান্তে এসএসবির জালে 6 অনুপ্রবেশকারী। এই যে 6 অনুপ্রবেশকারীকে ইতিমধ্যেই যারা কিনা এসএসবির জালে ধরা পড়েছে, কি তাদের পরিচয় জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র। কি জানা যাচ্ছে বিশ্বজিৎ? দেখুন, নেপালে যাওয়ার পথেই কিন্তু এই 6 মায়ানমারের নাগরিককে দেখে সন্দেহ হয় এসএসবি জওয়ানদের এবং জিজ্ঞাসাবাদে কিন্তু অনেক তথ্য উঠে আসে। মূলত এই 6 মায়ানমারের নাগরিক যাদের কাছ থেকে ভারতীয় আধার কার্ড পাওয়া গিয়েছে, যা কিন্তু অত্যন্ত চাঞ্চল্যের। পরবর্তীকালে তারা স্বীকার করে যে দিল্লিতে গিয়ে এই জাল আধার তৈরি করে, মূলত ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল 2020 সালে। তারপরে বিভিন্ন এলাকা এই 6 যে মায়ানমারের নাগরিক ঘুরে বেড়ায়, দিল্লিতে গিয়ে জাল আধার তৈরি করে। দিল্লির এক কলেজে তারা কিন্তু পড়াশোনা করছিলেন এবং নেপাল যাওয়ার কিন্তু এসএসবি জওয়ানরা টার্গেট করে। তাদের মুখ থেকে কিন্তু কোনো ধরনের যে ভারতীয় ভাষা তা না পাওয়ায় অত্যন্ত চাঞ্চল্যকর পরে এসএসবি জওয়ানরা। পরে জিজ্ঞাসাবাদে কিন্তু এই 6 জন স্বীকার করে তারা মায়ানমার থেকেই অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং তাদের কাছ থেকে একাধিক নথিপত্র পাওয়া গিয়েছে, যা অত্যন্ত জাল বলে এসএসবি জওয়ানরা মনে করছে। ভিতরের খড়িবাড়ি পুলিশকে তুলে দিলে আজ কিন্তু আদালতে তুলবে এবং এদের সঙ্গে নেপাল যাওয়ার নিছক কি ঘোরার ঘটনা না অন্য কোনো কারণ রয়েছে তা কিন্তু ভাবাচ্ছে তদন্তকারীদের। ধন্যবাদ।